উৎসববাবু লেখক নন, অন্তত তিনি নিজে তাই ভাবেন। কিন্তু সেদিন যখন গিটার বার করলেন তখন বুঝলেন ধুলো শুধু গিটারের ওপর না, জমেছে তার জীবনেও। আজকের গল্প শরৎ, রঞ্জনা এবং রচনা সুগত দে। গল্প লেখাটা উৎসববাবুর কাজ নয়। উৎসববাবু কম্পিউটার নেটওয়ার্ক সাপোর্ট এক্সপার্ট, অন্তত তিনি নিজে তাই মনে করেন। তিনি এখনো অবিবাহিত। উৎসববাবু লিখতে থাকেন, তখনও বুঝতে পারিনি শরৎ যে শর্মিষ্ঠা তাকে কেন ছেড়ে গেল। এখন কোনো নারীর প্রতি আকর্ষিত হয় না সে, আপন মনে গিটার বাজায়। উৎসববাবু এইটুকু লিখে উঠে গেলেন এবং গিটারের ব্যাগ থেকে তার গিটারটি বার করে মাটিতে রাখলেন। গিটার বের করার সঙ্গে সঙ্গে এমন ধুলো উঠল যেন বহুদিনের অভিমান একসাথে বেরিয়ে এলো। উৎসববাবু হাতের কাছে রুমালটি না পেয়ে ধুলোর কবল থেকে বাঁচতে বিছানার চাদরের তলায় আশ্রয় নিলেন এবং ভাবতে লাগলেন কত বছর গিটারটিকে না বাজালে কভার ভেদ করে ধুলোর ভেতরে ঢুকে পড়ে। ধুলোর ঝড় থামলে ধীরে ধীরে পানকৌড়ির মতো উঁকি মারলেন চাদরের থেকে। না, ঝড় থেমে গেছে, কিন্তু সারা ঘর ধুলোয় ধুলোময়। তার দুঃখ পেল যতটা না ঘরটাকে দেখে, ততটা তার সদ্য শুরু করা গল্পটার উপর ধুলোর আস্তরণ দেখে। ডায়েরি থেকে ধুলো ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি। মনে মনে তারপরে চুটকি বাজিয়ে বললেন, পেয়েছি, গল্পের নাম হৃদয় কাল। আনন্দে বারান্দায় চলে এলেন ডায়েরি ও কলম নিয়ে। বাইরের রাস্তার ভেপার ল্যাম্পটার জোরালো আলো পড়েছে। বারান্দায় মোড়াটা নিয়ে বসে পড়লেন তিনি। নিজেকে বিদ্যাসাগরের সাথে তুলনা করতে ইচ্ছা হলো। বিদ্যাসাগর মহাশয় স্ট্রিট ল্যাম্পের নিচে পড়া মুখস্থ করতেন, আর তিনি সাহিত্য চর্চা করছেন। কিন্তু উৎসববাবু কেন সাহিত্য চর্চা করছেন? আসলে তার এক বন্ধু একটি ম্যাগাজিন চালায়। তিনি লেখা চেয়েছেন, তার জন্য অবশ্য উৎসববাবু কিছু অর্থ পাবেন। যা হোক, লিখতে লিখতে তিনি বুঝতে পারছেন যে তিনি যদি সাহিত্যিক হতেন তবে সে লাইনেও দারুণ নাম করতে পারতেন। নিজের প্রতি গৌরবান্বিত হওয়ার সময় এখন নয়, মনে মনে বললেন, ইটস দ্য টাইম ফর ওয়ার্ক। আবার লেখা শুরু করলেন উৎসববাবু। গিটার বাজানোটা শরতের পেশা নয়, নেশা। হঠাৎ এরকমই একটা গানের আসরে পরিচয় হয়ে গেল রঞ্জনার সাথে। শরতের সেদিন সারা সন্ধেটা রঞ্জনার সাথে কাটিয়ে দেওয়ার পর জানতে পারলেন রঞ্জনা ধনী পিতার সরিয়া মাতার আদরের বখাটেমি। ধীরে ধীরে রঞ্জনার সাথে শরতের ঘনিষ্ঠতা বাড়ল এবং একদিন রঞ্জনার বাবার সামনাসামনি হলো। অভিজ্ঞ ব্যবসায়ী রঞ্জনার বাবা। শরৎকে দেখে বুঝলেন ছেলেটি একটি রত্ন। এইটুকু লিখে আবার উঠে গেলেন উৎসববাবু। বড় আবেগতাড়িত হয়ে যাচ্ছেন তিনি আজকাল। এত রোম্যান্টিকতা আছে তার মধ্যে যে কোনো মেয়ে তাকে বুঝল না। মনে মনে তিনি বোধহয় তার নিজের কথাই লিখছেন, যদিও গত বছর সেই মেয়েটিকে দেখে তার বুকের ভেতরে তোলপাড় হয়েছিল। শ্যামবাজারের বাস স্ট্যান্ডে মোবাইলে দেখলেন 1:45। শীতের অলস দুপুর, একটি বোরখা পরিহিতা মহিলা ও তিনি দাঁড়িয়েছিলেন বাসের জন্য, মানিকতলায় আত্মীয়ের বাড়ি যাবেন বলে। একটি শিয়ালদাগামী বাস এলো, উঠে পড়লেন তিনি। বাসে একটাই সিট ছিল, সেটাতে গিয়ে বসে পড়লেন। বোরখা পরিহিতা লেডিস সিটে জায়গা না পেয়ে তার উল্টো দিকের সিটের পাশে দাঁড়ালে। তিনি ভদ্রতাবশত উঠে পড়ে বললেন, আপনি বসুন। বোরখার ভিতর থেকে একটি অপূর্ব কণ্ঠস্বর ভেসে এলো, না না, ঠিক আছে। না না, আপনি বসুন, না হলে আমার খারাপ লাগবে। অগত্যা মহিলাটি বসলেন এবং বোরখাটি উন্মোচন করলেন। কি অপূর্ব দেখতে মেয়েটিকে! মেয়েটি হাসি মুখে তার দিকে তাকিয়েছিল কতক্ষণ তার খেয়াল হয়নি, এবং মেয়েটিকে কটাক্ষে দেখতে দেখতে কখন যে মানিকতলা ছাড়িয়ে বাস শিয়ালদায় পাড়ি দিয়েছে তার খেয়াল ছিল না। একটা সুরের ঝর্ণাধারায় ভেসে যেতে লাগলেন তিনি। হঠাৎ কি খেয়াল হলো মোবাইলটা বাজছে। বিরক্ত মনে দেখলেন এডিটার বন্ধু ফোন করেছে। বলল, লেখা কতদূর?
উৎসববাবু বললেন, চলছে। আবার বসে পড়লেন তিনি কলম নিয়ে নিজের প্রেম কাহিনী ছেড়ে অন্যের প্রেম কাহিনী লিখতে। রঞ্জনার সাথে শরতের রঞ্জনার ইচ্ছার বিরুদ্ধে বিবাহ সম্পন্ন হলো, কারণ রঞ্জনা শরতের সাথে ফ্লার্ট করছিল, কিন্তু শরৎ এই সম্পর্কে গভীর হয়ে গিয়েছিল। রঞ্জনার বাবা রঞ্জনা আর শরৎকে একটা ফ্ল্যাট উপহার দিয়েছেন। শরৎ সে ফ্ল্যাটে বসে গিটার শেখায়। এখন গিটার বাজানো বা শেখানো তার পেশা। আর রঞ্জনা লেট নাইট পার্টি করে, ফ্ল্যাটের মধ্যে নয়, বাইরে। রঞ্জনা সেদিন দরজার কাছে দাঁড়িয়েই থেমে গেল। শরতের শেখানোর ঘরে অর্পিতা বসে আছে, সুশ্রী মেয়ে, চুল কাঁধ ছুঁয়ে নেমেছে, এক দৃষ্টে তাকিয়ে শরতের চোখের দিকে। শরৎ কিছু টের পাচ্ছে না, এক মনে গিটার বাজাচ্ছে, গাইছে, আমি একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, একা বসি সন্ধ্যা হলে, আপনি ভাসি নয়ন জলে, কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই। ঘরটা অদ্ভুত শান্ত। রঞ্জনা ভেতরে ঢুকল না, দরজার কপাটে হাত রেখে দাঁড়িয়ে রইল। গানের মাঝখানে শরতের কণ্ঠ একটু কেঁপে উঠল। সে ভুল তারে হাত দিল, একটা বেসুরো শব্দ বেরোল। অর্পিতা হেসে উঠল হালকা করে। রঞ্জনা আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, লিপ লাইনার খুঁজছিল। হাতে উঠে এলো কাজল। সে টের পেল না। চোখে গাঢ় কালো দাগ টানতে টানতে হঠাৎ বুঝলো রেখাটা সোজা হয়নি। হাত থামল না। আজ তার চোখ সরছে না শরতের দিক থেকে, যেন কিছু প্রমাণ করার আছে। গান থেমে গেল, কেউ কিচ্ছু বলল না। রাত্রি 12টা। শরৎ আর রঞ্জনা একই ফ্ল্যাটের দুই আলাদা আলাদা ঘরে রাত্রিবাস করে। আজও আপন মনে হালকা গিটারের সুরে তার ঘর আচ্ছন্ন। হঠাৎ দেখে এক নারী মূর্তি তার দুয়ারে দাঁড়িয়ে। গিটার রেখে আলো জ্বালালো সে। ও রঞ্জনা, এসো, এখনো ঘুমাওনি? সকালে ওই মেয়েটি কে ছিল? অর্পিতা রায়, আমার ছাত্রী। ও, বসে পড়ল রঞ্জনা। তারপর গিটারের উপরে হাত বুলিয়ে বলল, তোমার জন্মদিন আজকে না? হ্যাঁ, আজকেই। আমাকে তুমি কিছু শেয়ার করার প্রয়োজন মনে করো না? শরৎ কোনো উত্তর দিল না। তুমি কি কাউকে ভালোবাসো? বাস্তাম। কাকে? শর্মিষ্ঠাকে। তাকে ছাড়লে কেন? সে আমাকে ছেড়ে গেছিল। কেন? জানি না কেন রঞ্জনা, আমার আর কারোর উপর রাগ নেই। আমার উপরেও নেই? না। আমাকে এত খারাপ মনে হয় তোমার? না না রঞ্জনা, আমি তোমাকে, না থাক। উঠে চলে গেল সে নিজের ঘরে, দরজা বন্ধ করে ফেলল। সকাল হলে দরজা খুলে দেখে শরৎ তার দরজার পাশে বসে বসে ঘুমাচ্ছে। রঞ্জনা হেসে শরতের মাথায় হাত বুলিয়ে দিল। চলে গেল সে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট বানাতে। কলিং বেলের আওয়াজে দরজা খুলে দেখে অর্পিতা দাঁড়িয়ে ক্লাসের জন্য। অর্পিতাকে দেখে বলল, স্যারের আজ শরীর খারাপ, আজ ক্লাস নেবেন না। অর্পিতা অবাক হয়ে তাকিয়েছিল রঞ্জনার মুখের দিকে। মাথায় সিঁদুর, কপালে লাল টিপ। দরজা বন্ধ করে রঞ্জনা আপন মনে বলল, তোমার স্যার আজ আমার সাথে ক্লাস করবেন। গল্পটা লেখা শেষ করে আত্মতৃপ্তিতে হাসতে থাকলেন উৎসববাবু। তিনি গল্পটা শেষ করেছেন। হঠাৎ তার মোবাইলটা বেজে উঠল।
দেখলো অফিস থেকে ফোন করছে। বিরক্তি সহকারে বলল, হ্যালো। দরকারের সময় আপনাকে তো আর পাওয়া যায় না। আমার ইন্টারনেটটা কাজ করছে না, কি হচ্ছে? পেজ ক্যানট বি ফাউন্ড দেখাচ্ছে। আচ্ছা, আমি আসছি। ছুটলেন তিনি। একটা নামি কোম্পানির ফ্যাক্টরিতে কাজ করেন তিনি, হাউস স্টাফ। ফ্যাক্টরির কোয়ার্টারে ছিলেন এতক্ষণ। সব কাহিনী যে সরতার রঞ্জনার মতন শেষ হয় না, সেটি নিজেও জানেন উৎসববাবু। আজকের গল্প এখানেই শেষ হলো। গল্পটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেলে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। আগামী সপ্তাহে নিয়ে আসতে চলেছি আর একটি নতুন গল্প।